সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ভিডিও ক্লাসে হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা আজকে বিজনেস স্ট্যাটিস্টিক্স এই কোর্স সেকেন্ড ইয়ার হিসাব বিজ্ঞান সেকেন্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স কোর্সের তৃতীয় ক্লাসে আমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আবুল হাসনাত, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজ তোমাদেরকে গত ক্লাসের ধারাবাহিক যে ক্লাস আজ সেই ক্লাসেরই ধারাবাহিক অংশ আজকে শেষ হবে, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি এই চ্যাপ্টারটির দ্বিতীয় ক্লাস এবং এই ক্লাসের উপরে আমাদের আলোচনা আজকে শেষ হবে। গত ক্লাসে আমি সেন্ট্রাল টেন্ডেন্সির তিনটি মেজার অর্থাৎ মিন, মোড এবং মিডিয়ান এই তিনটি মেজার নিয়ে আলোচনা করেছি, কিভাবে সেগুলো ক্যালকুলেশন করতে হবে সেগুলো দেখিয়েছি। আজ আরো যে দুটি মেজার্স রয়েছে সেন্ট্রাল টেন্ডেন্সির, অর্থাৎ একটি জিওমেট্রিক মিন এবং একটি হারমোনিক মিন, এই দুটি মিন নিয়ে আজকে আমাদের আলোচনা। এই দুটি মিন কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয়ের উপরে আমরা আলোকপাত করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত ক্লাসে আমাদের সঙ্গে থেকে এই বিষয়টি সম্পর্কে একটা ধারণা লাভ করবে। তো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। সেন্ট্রাল টেন্ডেন্সি, আমাদের আলোচনা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির দ্বিতীয় ক্লাস, ওভারঅল তৃতীয় ক্লাস আজকে আমাদের। তো সেখানে আমরা আজকে আলোচনা করব আমাদের জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন। আমরা গত দিনই আলোচনা করেছি যে সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার মূলত পাঁচটি, একটা হচ্ছে মিন, মোড, মিডিয়ান, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন। মিন, মোড, মিডিয়ান সম্পর্কে গত ক্লাসে আমরা বিস্তর আলোচনা করেছি। আজ আবারও আমরা আলোচনায় শুরু করব আমাদের জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিন দ্বারা, এবং তারপরে হারমোনিক মিন নিয়ে আলোচনা করব। জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন এই দুটি মিনকে সাধারণত বলা হয় যে এই দুটি মিন কিছু অ্যালজেব্রিক অর্থাৎ কিছু গাণিতিক বিশ্লেষণ এবং মোর গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এটি করা হয়ে থাকে। এটি অধিক অ্যাকুরেসি হিসেবে ধরা হয়। যদিও এই দুইটি মেজার্সের ব্যবহার খুব একটা বেশি নাই, তারপরেও তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত বিষয়, এই বিষয়টি তোমাদের পরিষ্কার হওয়া দরকার। তো সেই ক্ষেত্রে আমরা আলোচনা প্রথমেই আমরা জিওমেট্রিক মিন নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের জিওমেট্রিক মিন বলতে গেলে দফার যে উল্টা মান, অর্থাৎ in mathematics the geometric mean is a type of mean or average which indicates the central tendency or typical value of a set of numbers by using the product of their values, as opposed to the arithmetic mean which uses their sum. অর্থাৎ কোনো নিবেশন বা কোনো উপাত্তের উল্টা মানকে কোনো নিবেশন বা কোনো নিবেশনের যে মানগুলি রয়েছে সেই মানগুলিকে বর্গ করে সেই বর্গের মানগুলির যোগফলের বর্গমূল বের করলে যে মানটি বের হয় সেটাকে জিওমেট্রিক মান বলে। অর্থাৎ আমি পরিষ্কার করতে চাই যে জিওমেট্রিক মিনের মাধ্যমে কোনো নিবেশন বা কোনো উপাত্তের মধ্যে যে মানগুলি থাকে সেই মানগুলিকে স্কয়ার অর্থাৎ বর্গ করার পরে সেই বর্গের সমষ্টি অর্থাৎ সেই উপাত্তের বর্গের সমষ্টির যোগফলের বর্গমূল নির্ণয় করলে সেটাকে জিওমেট্রিক মিন বের করা হয়। এছাড়াও আমরা জিওমেট্রিক মিন লগের সাহায্যে বের করতে পারি, যে কোন উপাত্তের মানগুলির লগ এর সমষ্টি, লগের মানের সমষ্টি, সেই মানকে দফার সংখ্যা দ্বারা ভাগ করে অ্যান্টি লগ বের করলেও আমরা জিওমেট্রিক মিন বের করতে পারি। আমরা একটু দেখি আমরা জিওমেট্রিক মিন, তোমরা দেখো ফর্মুলা যেভাবে বের করা হয়
অর্থাৎ x একটি চলক যে চলক x1 x2 x3 x4 এই চলকগুলিকে আমরা প্রত্যেকটির সঙ্গে গুণের যে সম্পর্ক গুণ করে আমরা 10টি সংখ্যা যদি থাকে তো 10টি সংখ্যার গুণফলকে √10 এভাবে বের করতে পারি। অথবা এটা আরেকটি ভাবে বের করা যায়, এটা তোমরা দেখো যে x1 x2 x3 আপ টু xn পর্যন্ত এটার পুরো টু দি পাওয়ার 1/n অর্থাৎ পাওয়ারের মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন নিচের ছোট্ট একটি উদাহরণে দেখা যাচ্ছে যে 4 গুণিত 9 অর্থাৎ দুইটা যদি মান থাকে তাহলে 4 গুণিত 9 4 নং 36 এটাকে 2 করলে 6 বাইর হয়, তাহলে আমাদের 4 আর 9 এর জিওমেট্রিক মিন হবে 6। যদি তিনটা নাম্বার থাকে 1 4 এবং 128, দেখো দুইটি সংখ্যার মান খুব ছোট এবং একটি সংখ্যার মান খুব বড়, সেক্ষেত্রে 1 গুণিত 4 গুণিত 128 এই তিনটি সংখ্যাকে গুণ করে সেটাকে 3 রুট দ্বারা অর্থাৎ 512কে 3 রুট দিয়ে 8 দিয়ে ভাগ করা হয়েছে। এভাবে আমাদের জিওমেট্রিক মিন বের করতে পারি। দফার সংখ্যা যদি আরো একটি বেশি হয় তাহলে আমাদের 1 into 4 into 128 into সেই সংখ্যা, তাহলে আমাদের √4, সেক্ষেত্রে এইভাবে আমাদের জিওমেট্রিক মিন বের করা সম্ভব হবে। অর্থাৎ প্রত্যেকটি মানকে গুণ করার পরে যে মানটি বের হয়েছে সেটার মাধ্যমে আমরা জিওমেট্রিক মিন বের হবে। এক্সাম্পল 2 এবং 32 এটার একটা এক্সাম্পল আমরা যদি বের করি, ইন্ডিভিজুয়াল অবজারভেশন ক্যালকুলেশন অফ জিওমেট্রিক মিন। আমরা দেখি জিওমেট্রিক মিন of a set of an n observation, একটা n observation এর সেট যদি আমরা থাকি তাহলে x1 x2 x3 xn is given by x1 x2 x3 xn 1/n, এটাকে জিওমেট্রিক মিনের মাধ্যমে আমরা বের করতে পারি। তাহলে আমি প্রথমে শুরুতে তোমাদের আলোচনার সময় আমি বলেছিলাম যে এটাকে গুণফল, প্রত্যেকটি সংখ্যাকে আলাদা আলাদা গুণ করে ঠিক তততম সংখ্যা বর্গমূল করলে আমাদের জিওমেট্রিক মিন যেমন বের করা সম্ভব হয়, ঠিক তেমন ভাবে লগারিদমের মাধ্যমে অর্থাৎ লগের সাহায্যেও আমরা এটাকে বের করতে পারি। তাহলে 1/n log অর্থাৎ প্রত্যেকটা জিনিসের আমরা লগ বের করে নেব। x1 x2 x3 xn এর log x1 প্লাস log x2 প্লাস log x3 প্লাস log xn, এটাকে আমরা বের করার পরে সামেশন অফ log x এটা আমরা বের করে নেব 1/n অর্থাৎ নাম্বার অফ আইটেম দ্বারা ভাগ করে সেটাকে অ্যান্টি লগ বের করলে আমাদের এটা জিওমেট্রিক মিন বের করা সম্ভব হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উই সি দা জিএম অফ এ সেট অফ অবজারভেশনস ইজ still antilog of the arithmetic mean of their logarithms. তাহলে অ্যান্টিলগ অ্যারিথমেটিক মিনস লগারিদমের অ্যান্টিমেটিক মিন বের করার পরে তার অ্যান্টিলগ বের করলে সেটা বাইর হয়ে যাবে। তোমরা ফর্মুলাতে দেখো এল, তার মানে অ্যান্টিলগ, এল দ্বারা অ্যান্টিলগ 1/n ইনটু সামেশন অফ লগ x, এটাকে সামেশন অফ লগ x এর নিচে আমরা সামেশন অফ লগ x এর নিচে আমরা n দিতে পারতাম, অথবা 1/n দ্বারা গুণ করলে একই ব্যাপার। এটা তোমরা সহজে বুঝতে পারছো। আমাদের এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড দ্য জিওমেট্রিক মিন অফ 2 4 8 12 16 and 24, 2 4 8 12 16 এবং 24, 2 4 8 12 16 এবং 24 এই 1 2 3 4 5 6টি উপাত্তের আমরা জিওমেট্রিক মিন বের করব। কিভাবে আমরা জিওমেট্রিক মিন বের করতে পারি সেটা আমরা একটু দেখি, তাহলে আমাদের জিনিসটা পরিষ্কার হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ডায়ামিটার এখানে x দিয়ে করা হয়েছে, নাম্বার অফ স্ক্রু log x, f log x, এখানে f যদি গণসংখ্যা যদি থাকে তাহলে গণসংখ্যা আমাদের থাকবে, গণসংখ্যা যেহেতু এখানে নাই সেহেতু আমাদের 130, এটা একটু ভেঙে গেছে 130, ওটা একটু পাশে যাবে আর কি, 130 135 145, এটা নাম্বার অফ স্ক্রু হচ্ছে 3 অর্থাৎ এটা তোমার, তারপরে log x এর মান এটা পরেরটা নেওয়া হয়েছে, তারপরে f log x অর্থাৎ 3 দ্বারা সেটাকে গুণ করা হয়েছে। তাহলে 130 এটা হচ্ছে সংখ্যা, এটার log x হচ্ছে 2.1139, এটা তোমরা ক্যালকুলেটরে log x পাবা। তার সঙ্গে f হচ্ছে 3, f গুণ করলে পরে f log x হয়
6.3414। এটা একটু টেবিলটা একটু ভেঙে গেছে, টেবিলটা তোমরা নিশ্চয়ই পরিষ্কার হচ্ছ, আমি একটু পরিষ্কার করে দিচ্ছি তোমাদেরকে। 130 এটা হচ্ছে আমাদের এক্স এর মান, লগ এক্স হচ্ছে আমাদের লগ এক্স হচ্ছে 2.1139, এটা হচ্ছে আমাদের লগ এক্স এই কলামে বসবে। আর এফ এফ হচ্ছে অর্থাৎ এই যে নাম্বার অফ স্ক্রুজ এটা হচ্ছে 3, এফ এর মান হচ্ছে 3। এখন 3 কে 2.11 দিয়ে গুণ করে বের হয়েছে 6.3417, তাহলে আমাদের এক্স এর মান হচ্ছে 130, লগ এক্স হচ্ছে 2.1139, এফ এর মান হচ্ছে আমাদের 3, আর লগ এক্স এর সঙ্গে এফ গুণ কর 6.3417, প্রত্যেকটির ক্ষেত্রে তাই। পরের এক্স এর মান হচ্ছে 135, তার লগ এক্স হচ্ছে 2.1303, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 দ্বারা 2.1303 কে গুণ করলে এফ লগ এক্স হয়, অর্থাৎ এই কলামে হবে এটি 8.5212। কলামটা একটু ভেঙে গেছে বা সরে গেছে, এই জন্য তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। মোট কথা আমাদের এই 130, 130, 135, 140, 145, 143 হচ্ছে এক্স এর মান, এফ এর মান হচ্ছে 34663, লগ এক্স এর মান হচ্ছে 2.113, 2.1303, 2.1461, 2.1614, আর এফ লগ এক্স এর মান হচ্ছে 6.3417, 8.5214, 12.8766, 12.9684। এই হচ্ছে আমাদের চারটা কলাম, 1 2 3 4, 4 কলামের। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কলামের আইটেম, এটা হচ্ছে 2 নম্বর কলামের আইটেম, এটা 3 নম্বর কলামের আইটেম, এটা 4 নম্বর কলামের আইটেম। এটা ভেঙে গেছে, এটা পাশে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের নিশ্চয়ই আমার বক্তব্যে জিনিসটা পরিষ্কার হয়েছে। তো যাই হোক, তাহলে আমাদেরকে এখানে সর্বপ্রথম এফ লগ এক্সটা লাগবে, যোগফল, এফ লগ এক্স এর যোগফল এখানে দেখা যাচ্ছে না, তো পরের আমরা ইয়েতে নিয়ে নিই। এফ লগ এক্স এর যোগফল 66.7239, আর সামেশন অফ এফ হচ্ছে 31। তাহলে আমাদের এফ লগ এক্স 66.72, অর্থাৎ সামেশন অফ এফ লগ এক্স, এটাকে নাম্বার অফ এন দ্বারা, নাম্বার অফ এন অর্থাৎ সামেশন অফ এফ হচ্ছে 31, সেটা দিয়ে ভাগ করার পরে আমাদের 2.1424 পাওয়া গেছে। সেটার আমরা যদি অ্যান্টি লগ নিই তাহলে 142.0 mm। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন। এটা নিশ্চয়ই তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। তোমরা দেখো এই যে এফ এর যোগফল 31, এফ এর যোগফল 31, আমাদের এফ এর যোগফলটা লাগবে, আর এফ লগস এর যোগফলটা লাগবে, এফ লগ এক্স এর যোগফল লাগবে, যেটা যোগফল হচ্ছে 66.7239। সেটাকে 31 দ্বারা ভাগ করার পরে আমরা পেয়েছি 2.1524, সেটার অ্যান্টি লগারিদম নিলে পারে আমাদের 142.0 mm হয়। তাহলে এইভাবে আমরা জিএম এটা বের করতে পারি। যদি আমাদের ক্লাস থাকে, তাহলে আমি আবারও বলছি যে ক্লাস থাকলে এক্স এর ক্ষেত্রে আমি এখানে দেখাই, এক্স এর ক্ষেত্রে এটা 130 আছে, সেটা দুইটা ক্লাসের যোগফল, অর্থাৎ 120 থেকে 130 যদি হতো তাহলে 120 আর 30 এর যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে 125 পাওয়া যেত। সেই 125টা আমাদের এক্স হিসেবে নিতাম। তাহলে আমরা সেক্ষেত্রে কি করতাম, 125 এর আমরা লগ নিতাম, লগের মান তাহলে একটু ভিন্ন হতো। সেক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি 3 থাকলে 3 দিয়ে গুণ করলে আমাদের সামেশন অফ এফ লগ এক্স এর পরিমাণটা একটু ভিন্ন হতো। সেক্ষেত্রে আমাদের যোগফলটা ভিন্ন হয়, এভাবে বের করা যেত। নিশ্চয়ই আশা করি ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এই যে কন্টিনিউয়াস সিরিজ, এটা কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে আমরা ইন কেস অফ কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন জিএম ইজ গিভেন, সেটা আমরা দেখতে পাবো। এখানে ক্লাস মার্কস থাকবে, আর মিড ভ্যালু আমরা মিড ভ্যালু বের করে নিব। সেক্ষেত্রে তোমরা এই উদাহরণ দেখতে পারবে। যেহেতু এটা ভেঙে গেছে, আমি একটু আমাদের কষ্ট হচ্ছে এখানে। 0 থেকে 10, 10 থেকে 20, 0 থেকে 10 তার নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 10, 10 থেকে 20 তার নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 9, এটা নিচে চলে আসছে। 20 থেকে 30 তার নাম্বার অফ স্টুডেন্ট 25, 30 থেকে 40 তার নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 30, আর 40 থেকে 50 তার নাম্বার অফ স্টুডেন্ট আমাদের নিচের
হয়েছে, তোমরা পরের স্লাইডে গেলে দেখতে পাবে। এখানে আমরা এই যে 0 থেকে 10 5, তাহলে প্রথমে আমরা এটার মিড ভ্যালু নিয়েছি। এই মিড ভ্যালু এটা আবার আমি পরিষ্কার করে দিই, 0 10 মার্কস। এটা যেহেতু এটা শ্রেণী আছে সেই জন্য মিড ভ্যালু আমাদের 5 নিতে হয়েছে। 5 নেওয়ার পরে তাহলে x এর মান পেয়েছি আমরা 5। x এর আমরা log x নিব, log x 0.6990। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেটরে ওই log x মানটি টিপলে পারেই এটা এই মানটি পাওয়া যাবে। এটা এই ক্ষেত্রে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো। সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে বের করার পরে এটার f ফ্রিকোয়েন্সি হচ্ছে 10। এই 10 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের f log x হবে 6.99। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় ক্লাস 10 থেকে 20, তাহলে তার মিড পয়েন্ট আমরা নিব 10 আর 20 এর যোগফল 30। 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, তাহলে মিড পয়েন্ট হবে 15। এই যে এটা হচ্ছে মিড পয়েন্ট আমাদের। এই 15টাকে আমরা বলবো মিড ভ্যালু অর্থাৎ x। এই 15-র আমাদেরকে লগারিদম অর্থাৎ লগ নিতে হবে। ক্যালকুলেটরের সাহায্যে 15-এর লগ যদি নিতে চাও তাহলে এখানে দেখবো 1.1761 15-এর লগারিদম আসবে। সেটার সঙ্গে আমাদের এই শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ 9f, এটাকে আমরা যদি গুণ করব, এটাকে যদি গুণ করি তাহলে গুণফল হবে 10.5849 অর্থাৎ 10.5849। এটা হবে আমাদের f log x। অনুরূপভাবে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী যতগুলো শ্রেণী আছে এভাবে আমাদের শ্রেণীগুলোকে আমরা যদি f log x এ পরিণত করি সেক্ষেত্রে আমাদের f log x এর যোগফল আমরা পাবো আমাদের সামেশন অফ f অর্থাৎ এই 10 9 25 30 এগুলো যতগুলো শ্রেণী আছে তার যোগফল হবে 100। আর f log x এর যোগফল হবে 142.7006। এই যে এখানে এটা দেখা যাচ্ছে আর কি 142.7006। তাহলে আমাদেরকে এবার আমরা জিএম বাইর করি। দেখো এই ফর্মুলার মধ্যে চলে আসছে। তাহলে আমাদের সামেশন অফ f log x হচ্ছে 142.7006 আর সামেশন অফ f হচ্ছে 100। তাহলে সেটাকে আমরা ভাগ করেছি, ভাগ করলে ভাগফল হয় 1.4270। সেটাকে আমরা অ্যান্টিলগ বের করেছি। অ্যান্টিলগ বের করার ফলে আমাদের 26.73 এটা আমাদের জিএম বের হয়ে গেছে। তাহলে আমরা জিএম এখানে পেলাম 26.73। তাহলে আমরা গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা অর্থাৎ কন্টিনিউয়াস সিরিজ এবং ডিসক্রিট সিরিজ দুটারই আমরা দেখলাম। আমাদের যদি ডিসক্রিট সিরিজ থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নাই। কন্টিনিউয়াস সিরিজ থাকলে, ডিসক্রিট সিরিজ থাকলে সেটাই আমাদের এক্স, তার সঙ্গে এক্স থেকে কি করব আমরা এক্স এর লগারিদম নিব, তার সঙ্গে আমরা তার ফ্রিকোয়েন্সি গুণ করব। গুণ করলে সামেশন অফ এফ লগ এক্স পাবো। যতগুলি দফা থাকবে ততগুলি এফ লগ অফ এক্স কে যোগ করলে সামেশন অফ এফ লগ এক্স পাবো। তাকে নাম্বার অফ আইটেম অর্থাৎ নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সির সংখ্যা দিয়ে ভাগ করলে যে ফল পাবো সেই ফলের অ্যান্টিলগ বের করলেই আমাদের জিএম পাওয়া যাবে। এবং কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে কি হবে, একটু পার্থক্য, কন্টিনিউয়াস সিরিজে এক্স এর মানটাকে শুধু বের করে নিতে হবে। এক্স এর মান বের করতে হলে লোয়ার লিমিট অফ দ্য ক্লাস এবং আপার লিমিট অফ দ্য ক্লাস অর্থাৎ শ্রেণীর সর্বনিম্ন সীমা এবং শ্রেণীর সর্বোচ্চ সীমা এই দুটির যোগফলকে 2 দ্বারা ভাগ করার পরে আমরা যে মানটি পাবো সেটাই হবে আমাদের এক্স এর মান। সেক্ষেত্রে আমরা এখানে আমরা দেখিয়েছি। আবার আমি একটু পিছনে যাচ্ছি। 0 এবং 10 এটা হচ্ছে লোয়ার লিমিট আর এটা হচ্ছে আপার লিমিট, অর্থাৎ লোয়ার লিমিট এবং আপার লিমিট এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমাদের মিড ভ্যালু পাওয়া যাবে, অর্থাৎ এটাই এক্স এর মান, এটাই এক্স এর মান। ঠিক আছে, এক্স এর মান। এখন এক্স এর মানকে আমাদের লগ এক্স নিয়ে নিতে হবে। আমি আবারও বলছি যে এটা ক্যালকুলেটরের সাহায্যে লগ এক্স সহজেই তোমরা পাবে এবং তার সঙ্গে আমাদের ফ্রিকোয়েন্সি গুণ করে লগ এফ এক্স পাওয়া যাবে। এবং সর্বশেষে আমাদের যতগুলি এরকম ক্লাস থাকবে, যতগুলি এরকম মিড পয়েন্ট থাকবে ততগুলিকেই আমাদের যোগ করে নিয়ে সামেশন অফ এফ লগ এক্স পাওয়া যাবে। তারপরে আমাদের এই ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ করলে পারে আমাদের যে মানটি পাবো
সেই মানটি উল্টা মান অর্থাৎ উল্টা লগারিদম অর্থাৎ অ্যান্টি লগ নিলেই আমাদের সেই মানটি আমাদের জিএম পাওয়া যাবে। এবার আমরা একটু অ্যাপ্লিকেশন দেখি। জিএম এর অ্যাপ্লিকেশন আমাদের কোথায়? প্রপোর্শনাল গ্রোথ, the geometric mean is more appropriate than the arithmetic mean for describing proportional growth, both exceptional growth, constant proportional growth and varying growth. In business, the geometric mean of growth rates is known as the compound annual growth rate. এই যে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় কখন, যখন গ্রোথ বোঝানো হয়, প্রপোর্শনাল অর্থাৎ আনুপাতিক হারে যখন কোনো কিছু গ্রোথকে বোঝানো হয়, সেক্ষেত্রে এটা কনস্ট্যান্ট প্রপোর্শনাল গ্রোথ, ভ্যারিয়িং গ্রোথ বিজনেসের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ব্যবহার করি। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রেও এই আমাদের এটাকে ব্যবহার করা হয় এই ধরনের মিন। মোট কথা যখন প্রপোর্শনাল গ্রোথ আনুপাতিক গ্রোথ ব্যবহার করা হয় তখন সেটাকে আমাদের জিওমেট্রিক মিন ব্যবহার করা হয়। এই জন্য এটাকে CAGR অর্থাৎ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যখন বের করা হয়, এটা ব্যবসার ক্ষেত্রেই সাধারণত বেশি ব্যবহার, বিজনেস গ্রোথ, তখন এটাকে আমাদের জিওমেট্রিক মিনের অ্যাপ্লিকেশন হয়। সোশ্যাল সায়েন্সে হয়, সোশ্যাল সায়েন্সে এটার ব্যবহার হয়। দ্য জিওমেট্রিক mean has been used relatively rare in the competing social statistics, but starting from 2010 the United Nations Human Development Index did switch to this mode of calculation on the grounds of the better reflected the non-substitutable nature of the statistics being compiled and compared. এটা ইউনাইটেড নেশনসের হিউম্যান HDI ইয়ার থেকে এটা সোশ্যাল সায়েন্সে ব্যবহারের কথা বলা আছে, তবে সাধারণত এটা গ্রোথের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা অ্যাসপেক্ট রেশিওর ক্ষেত্রেও এটা বড় করা হয়, যখন কোনো প্রত্যাশিত রেশিও বের করা হয় তখনও এটার ব্যবহার করা হয়ে থাকে। অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং এর ক্ষেত্রে জিওমেট্রিক মিন ব্যবহার করা হয়। অপটিক্যাল কোটিং হোয়ার দ্য রিফ্লেকশন নিডস অফ দ্য মিনিমাইজ between two media of refractive indices N2 N3 এভাবে ব্যবহার করা হয়। এটা আমাদের দেশে খুব একটা এটার অ্যাপ্লিকেশন নাই, তো কাজেই আমরা স্পেশাল ফ্ল্যাটনেসের ক্ষেত্রেও এই জিওমেট্রিক মিন ব্যবহার করা হয়ে থাকে। এটা জিওমেট্রির মাধ্যমে এটা ব্যবহার করা হয়, তবে এটা একটু গণিতের বিষয়, আমাদের সেগমেন্টসে এই ধরনের ব্যবহার হয় না। স্ট্যাটিস্টিক্সে আমরা ব্যবহার করে থাকি না, আমাদের যেটুকু আলোচনা আমরা সেটুকু পর্যন্ত সেটাকে ব্যবহার করে থাকি। তো এই আমাদের জিওমেট্রিক মিনের আলোচনা। এবার আমরা হারমোনিক মিনের আলোচনায় তোমাদের সঙ্গে যাব। যেহেতু জিওমেট্রিক মিনের আলোচনা এখানে আপাতত শেষ, আমরা এরপরে আমরা হারমোনিক মিনের আলোচনা, সেক্ষেত্রে হারমোনিক মিন বলা হয় এটা সেন্ট্রাল টেন্ডেন্সির আরেকটি মেজার্স। সেই মেজার্সের সাহায্যে আমাদের হারমোনিক মিন বের করা হয়। এটা যে সকল আইটেমগুলো থাকে অর্থাৎ দফা বা উপাত্ত যে আলাদা আলাদা থাকে সেটাকে উল্টা মান নেওয়া হয়, অর্থাৎ সেই দফার উল্টা মানকে সমষ্টি করে সেই সংখ্যা অর্থাৎ নাম্বার অফ আইটেম কে ভাগ করা হয়, করে এটাকে হারমোনিক মিনটা বের করা হয়। অর্থাৎ হারমোনিক মিন হচ্ছে বাংলাতে এটাকে তরঙ্গ গড় বলে। তরঙ্গ গড় হচ্ছে সেই সকল চলকের নাম্বার অফ চলককে সেই দফার উল্টা মান দ্বারা, উল্টা মান মানে 1 ডিভাইডেড বাই সেই সংখ্যা দ্বারা ভাগ করার ফলে যে মানটি পাওয়া যায় সেই মানটির সমষ্টি দ্বারা দফার সংখ্যাকে ভাগ করা হয়, করে সেটাকে হারমোনিক মিন বের করা হয়। আমরা দেখি হারমোনিক মিন আমরা একটু বের করার চেষ্টা করি। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হারমোনিক মিন এখান থেকে আমরা নিতে পারি। হারমোনিক মিন formerly sometimes called the subquaternary means is one of several kinds of average. এটা এক ধরনের অ্যাভারেজ। The harmonic mean is a very specific type of average, খুবই সুনির্দিষ্ট এটা অ্যাভারেজ। It is generally used when dealing with averages of units like speed or other rates and ratios. সাধারণত এটা যখন স্পিড অর্থাৎ কোনো গতি তুলনা করা হয়, সে ফর এক্সাম্পল একটি বাস প্রথম ঘন্টায় এত কিলোমিটার, দ্বিতীয় ঘন্টায় এত কিলোমিটার, তৃতীয় ঘন্টায় এত কিলোমিটার বেগে যাচ্ছে, অথবা 2 ঘন্টা এত কিলোমিটার বেগে গেছে, পরের 2 ঘন্টা এত কিলোমিটার বেগে গেছে, পরের 3 ঘন্টা এত কিলোমিটার বেগে গেছে, তাহলে বাসটি গড়ে কত গেছে। এই ধরনের স্পিড বের করার ক্ষেত্রেই আমরা
হারমোনিক মিনের ব্যবহার করে থাকি, হারমোনিক মিনের আশ্রয় নিয়ে থাকি। এছাড়াও আমরা রেটস এবং রেশিও যখন বের করি তখন আমরা হারমোনিক মিনের আশ্রয় বা হারমোনিক মিনের ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের একটু দেখি আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করা যায়। হারমোনিক মিন গ্রুপ ডেটার ক্ষেত্রে দুটোই দেখানো আছে, এখানে আনগ্রুপ ডেটাও আছে, গ্রুপ ডেটাও আছে। The harmonic mean each of the positive real numbers x1, x2, xn is defined to be ungrouped data ক্ষেত্রে ওই যে আমি প্রথমে বললাম n কে ডিভাইডেড করতে হবে, অর্থাৎ দফার সংখ্যা অর্থাৎ আইটেমের সংখ্যা যত রয়েছে সেই সংখ্যাকে ওই সংখ্যার উল্টা মান অর্থাৎ ওই সংখ্যার উল্টা মান বের করার ক্ষেত্রে সুনির্দিষ্ট সংখ্যাটির উল্টা মান বের করতে হবে 1 ডিভাইডেড বাই সেই সংখ্যাটি। অর্থাৎ 5, 6 যদি দুইটা সংখ্যার আমরা বের করতে চাই তাহলে 5 এর উল্টা মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 5 এবং 6 এর উল্টা মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 6। তাহলে 1 ডিভাইডেড বাই 5 যোগ 1 ডিভাইডেড বাই 6 এই দুইটি মান বের করে এখানে নাম্বার অফ আইটেম হচ্ছে 2 কে এই দুইটি মানের যোগফল দ্বারা ভাগ করলে যে মানটি পাওয়া যাবে সেটাকে আমরা হারমোনিক মিন বলে থাকবো। এটা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে। গ্রুপ ডেটার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, যেহেতু ওখানে ক্লাস থাকে এবং ফ্রিকোয়েন্সি থাকে, সেজন্য আবার ক্লাসকে আমরা ওই জিওমেট্রিক মিনের মতো ক্লাসকে মিড পয়েন্ট বের করে নিয়ে আমরা ওই মিড পয়েন্টের উল্টা মান অর্থাৎ 1 ডিভাইডেড বাই ওই মিড পয়েন্ট ভাগ করে নিয়ে তার সঙ্গে ফ্রিকোয়েন্সি গুণ করে নিয়ে তারপরে ওই ফ্রিকোয়েন্সি গুণফল গুলিকে যোগ করে সামেশন অফ ফ্রিকোয়েন্সির গুণফল ভাগ করে তারপরে টোটাল ফ্রিকোয়েন্সিকে ভাগ করে আমরা গ্রুপ ডেটা আমরা হারমোনিক মিন বের করতে পারি। সেক্ষেত্রে এটা দেখো একটা ফর্মুলা, এখানে একটা হারমোনিক মিনের উদাহরণ দেওয়া আছে 1, 5, 8 এবং 10। সেক্ষেত্রে এই চারটা আইটেমের যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে 1 এর উল্টা মান, 5 এর উল্টা মান, 8 এর উল্টা মান এবং 10 এর উল্টা মান, চারটার উল্টা মান আমাদেরকে নিয়ে নিতে হবে। এটা কিন্তু আনগ্রুপ ডেটা, এর কোনো ফ্রিকোয়েন্সি নাই, শুধুমাত্র আমাদের উপাত্তই রয়েছে এখানে। তাহলে 1 এর উল্টা মান 1 ডিভাইডেড বাই 1, 5 এর উল্টা মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 5, 8 এর উল্টা মান 1 ডিভাইডেড বাই 8 এবং 10 এর উল্টা মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 10। এই চারটির উল্টা মানের সমষ্টি হচ্ছে 1.425। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, এই চারটি উল্টা মানের সমষ্টি হচ্ছে 1.425। সেই সংখ্যা দ্বারা আমাদের আইটেম কয়টি? আইটেম হচ্ছে 4টি। এই যে এন হচ্ছে আমাদের 4টি, তাহলে 4 কে ভাগ করতে হবে, দেখো এখানে দেখানো যাচ্ছে 4 কে ভাগ করতে হবে 1.425 দ্বারা। সেক্ষেত্রে আমাদের হারমোনিক মিন বের হবে 2.80। আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এবার আমাদের পরেরটি আমরা দেখব। আর একটু তোমাদের কাছে এখানে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। এখানে দেখানো আছে, এখানে টেবিলের সাহায্যে আমরা এটা করতে পারি। আমাদের 1.1 এর মান আমরা আলাদা করে বের করে নিতে পারি। 1.1 এর মান 1 কে 1 দিয়ে ভাগ করলে 1ই হয়, 1 কে 5 দিয়ে ভাগ করলে 0.2 হয়। এটা আমরা আলাদা আলাদা লিখতে পারি, লিখে সেগুলো পাশাপাশি বসে যোগ করার পরে তারপরে এটাকে আমরা নিয়ে এটাকে বের করতে আমরা পারি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, রাহুল ড্রাইভস এ কার at 20 মাইল পার আওয়ার ফর দ্য ফার্স্ট আওয়ার and 30 মাইল পার আওয়ার ফর দ্য সেকেন্ড, হোয়াট হিজ অ্যাভারেজ স্পিড। তাহলে আমি প্রথমেই বলছিলাম যে স্পিডের ক্ষেত্রে এই হারমোনিক মিন ব্যবহার করা হয়। সেখানে বলা আছে যে একজন প্রথম ঘন্টায় 20 মাইল বেগে গাড়ি চালিয়েছে এবং দ্বিতীয় ঘন্টায় 30 মাইল বেগে গাড়ি চালিয়েছে, 30 মাইল বেগে গাড়ি চালিয়েছে। সেক্ষেত্রে তার অ্যাভারেজটা কত হবে? তাহলে এখানে আমরা সহজে এটাকে আমরা বের করতে পারি। উই নিড দ্য হারমোনিক মিন। এক্ষেত্রে আমরা হারমোনিক মিন এর সাহায্যে এটা করতে পারি। প্রথমটি হচ্ছে 1 ঘন্টায় 20 মাইল গেছে, পরেরটি হচ্ছে 1 ঘন্টায় 30 মাইল গেছে, তাহলে 1 ডিভাইডেড বাই 20, আর পরেরটি গেছে 1 ডিভাইডেড বাই 30। তাহলে আমরা রেটটা পাওয়া যাবে যে তার গতিবেগটা কত। তাহলে গতিবেগটা প্রথম ঘন্টায় সে 0.05 গেছে এবং পরেরটাই গেছে 0.033। তাহলে দুইটি গতিবেগের যোগ করার পরে 2কে, অর্থাৎ 2 ঘন্টা সে ব্যবহার করেছে, 2 ঘন্টা সে চলেছে, সেখানে 2কে ওটা দিয়ে ভাগ করলে আমরা
24.0964 মাইল পার আওয়ার। তাহলে আমরা বলতে পারি যে সে ঘন্টায় 24 মাইল বেগে, 24 মাইল বেগে, তাহলে ঘন্টায় সে 24 মাইল বেগে ঘন্টায় 24 মাইল বেগে তার গতিবেগ ছিল। তার গতিবেগ ছিল ঘন্টায় 24 মাইল। তাহলে আমরা সহজে এটা বুঝতে পারি। কিন্তু আমরা যদি এমনি আমরা বাইর করতাম 20 আর 30, তাহলে হয়তো 50 হলে পারে আমরা 2 দিয়ে ভাগ করলে আমাদের সাধারণ এভারেজে এটা 25 হতো, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সেটা অ্যাকুরেট হতো না। সেজন্য আমরা হারমোনিক মিনের সাহায্য নিয়ে এটা আমরা বাইর করছি। হারমোনিক মিনের ক্ষেত্রে এই স্পিডের ক্ষেত্রে, রেটের ক্ষেত্রে এটা হারমোনিক মিন খুব সহজেই ব্যবহার করে তোমরা অ্যাকুরেট ইনফরমেশন বের করতে পারো। আমাদের আসলে আলোচনার বিষয় আজ এ পর্যন্তই। তাহলে আমরা সাম আপ করি এই সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতা বলতে গেলে কোনো উপাত্ত বা তথ্যের যতগুলি মান থাকে সেই মানগুলির কেন্দ্রে যে মানটি আসতে চাই, অর্থাৎ মিডিলে যে মানটি আসতে চাই, সেন্টারে যে মান আসার যে প্রবণতা, সেই মানের কাছে আসার যে প্রবণতা, সেটাকে বলে সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সির মান দিয়ে আমরা মিডিলের মানকে আমরা নির্দেশ করে থাকি, অর্থাৎ কেন্দ্রের দিকে মিডিলের মান। সর্বোচ্চ মানের এবং সর্বনিম্ন মানের দিকে কোনো দিকেই যায় না, আমরা 2 মানের মাঝামাঝি থেকে এই সমস্ত মানগুলো পেয়ে থাকি। এটা 5 ধরনের মেজার আমরা পেয়েছি। সেটা 2টি ক্লাসের মধ্যে তোমাদেরকে নিয়েছি। প্রথম ক্লাসে আমরা 3টি মেজার নিয়ে আলোচনা করেছিলাম। সেই 3টি মেজারের আবার আমি বলি অ্যারিথমেটিক মিন, অথবা সেটাকে মিন দিয়ে বলা হয়। সেই মিনকে সিম্পল এভারেজ এবং ওয়েটেড এভারেজ 2 রকম আছে। তারপরে আমাদের আছে মোড, মিডিয়ান এবং মোড। এই 3টি আমাদের মূলত মিন বলা হয়ে থাকে। মিন, মোড এবং মিডিয়ান, এবং পরের যে 2টি সেটি হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন। তাহলে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি 5 প্রকার। মিন কি আমরা অ্যারিথমেটিক মিন বলে থাকি, তারপরে মিডিয়ান, 2 নম্বর মিডিয়ান, 3 নম্বর মোড, 4 নম্বর জিওমেট্রিক মিন, 5 নম্বর হারমোনিক মিন। তোমরা যে সকল বইপত্র তোমাদের সাথে আছে সে সমস্ত সকল বই আমাদের দেশে বিভিন্ন রাইটার বিভিন্ন প্রকাশনে যে বইগুলি বের করেছে সেই বইগুলি তোমাদেরকে এই বিষয়ে আরো অধিক সাহায্য করবে। সেক্ষেত্রে আমি বলতে পারি আমাদের বিভিন্ন পাবলিকেশনের যে বইগুলি রয়েছে, মিলেনিয়াম পাবলিকেশন, কমার্স পাবলিকেশন এর বাংলা বইগুলি রয়েছে, গ্রন্থকুটিরের বইগুলি রয়েছে, এই বইগুলি তোমাদের জন্য আছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় নির্দেশিত বইগুলি রয়েছে। এছাড়া তোমরা ইংরেজি বই এসপি গুপ্তা এন্ড গুপ্তা এই বইটি তোমরা দেখতে পারো। এই বইটি খুব তোমাদের কাজে লাগবে। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আমি ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমি মিলিত হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।